সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছে আমি হাসিব হাসান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা আলোচনা করব। স্বভাবতই পুঁজিবাজারের সাথে মানি মার্কেটও চলে আসবে। এই ব্যাংকগুলোর কি অবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করব এর সাথে অর্থনীতির কি সম্পর্ক সে বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি, আছেন এস.এম. নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, আছেন তাহিদ আহমেদ চৌধুরী, এমডি সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড। আপনাদেরকে শুরুতে স্বাগত জানাচ্ছি। জামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এখন তো অনেক ঘটনা এই মুহূর্তে, পুঁজিবাজার দীর্ঘদিন ধরে পুঁজিবাজার অবস্থা খারাপ এবং সব কিছু ইতিবাচক থাকার পরও পুঁজিবাজার ভালো হচ্ছে না, কিন্তু সব কিছু ছাপিয়ে এখন কেন্দ্রীয় ব্যাংকের ঘটনা নিয়েই দেশ এখন উদ্গ্রীব। এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সার্বিক সামষ্টিক অর্থনীতিতে এর একটা প্রভাব আসলে পড়বে, এটাই স্বাভাবিক। আপনার দৃষ্টিতে এটি কিভাবে আপনি দেখছেন, কি মূল্যায়ন করছেন, সংক্ষেপে যদি বলেন। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ে যে সমস্ত সংবাদ আমরা দেখতেছি, মোস্টলি নিউজ পেপার এবং ইলেকট্রনিক মিডিয়া বেসড। সেখানে আপনার যেই ব্যাংক নিয়ে আপনার কথাবার্তা, সেই ব্যাংকের থেকে এখনও ক্লিয়ারলি কোনো পজিশন এখনও জানা যায়নি, যেটা ইন প্রোগ্রেস আছে। ইনভেস্টিগেশন ওনারা করবেন এবং আরও হয়তো কমিটিও হবে। অনেকে দাবি করতেছেন যে কমিটি হওয়া উচিত, এবং সেটা ইন্টারনালি সেন্ট্রাল ব্যাংক ইটসেলফ, তাদের যে ম্যানেজমেন্ট থেকে তারা একটা স্টেটমেন্ট বাইর করা উচিত যে কী পজিশনটা কি, হোয়াট হ্যাপেন্ড, ফ্যাক্ট অফ দি স্টোরি, এটা দরকার। তারপরে ধরেন গভর্নমেন্ট যদি চায় তাহলে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটিও করতে পারে এগুলো দেখার জন্য। মূলত নিয়মটা হলো, এই ধরনের কোনো কিছু ঘটনা যদি ঘটে তখন আপনার একটা ম্যানেজমেন্ট থেকে একটা রিপোর্ট দেওয়া হয়। সেই রিপোর্টের ভিত্তিতে সেটা কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড আছে, একটা বোর্ডের একটা অডিট কমিটি আছে। অডিট কমিটিতে ডিসকাশন হয়, বোর্ডে ডিসকাশন হয়, এবং কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে আপনি দেখবেন প্রায় 4 থেকে 5 জন সরকারের সিনিয়র সচিব আছে, এবং ওরা ভেরি রেসপন্সিবল, বাংলাদেশের টপমোস্ট ব্যুরোক্রেট। এনাদেরকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশনের সেক্রেটারি, ফাইন্যান্স ডিভিশনের সেক্রেটারি, ব্যাংকিং ডিভিশনের সেক্রেটারি, তারপরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্টারনাল রিসোর্সেস ডিভিশনের সেক্রেটারি, এনারা হলেন এই বোর্ডের মেম্বার। আরও আছে। গিভেন দ্যাট এখানে আপনার ধরেন এই বিষয়ে ওনাদেরও মতামত থাকবে। তারপর ব্যাংকের ইন্টারনাল অডিট আছে, অডিট ডিপার্টমেন্ট, ব্যাংকের ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, ব্যাংকের রিকনসিলিয়েশন ডিপার্টমেন্ট আছে। এই সমস্ত ডিপার্টমেন্টের বিষয়গুলো বার করে তারপর বোঝা যাবে যে হোয়াট হ্যাপেন্ড। যদিও এখনও পত্রপত্রিকা যেগুলো বলতেছে এটা জাস্ট পেপার বেসড। মালয়েশিয়ার, আপনার ফিলিপিনের নিউজ পেপারকে বেস করে পরবর্তীতে গতকালকে দেখা গেল যে আপনার ব্লুমবার্গ, তারপরে এবিসি নিউজ, বড় বড় নিউজ এজেন্সিগুলোরও এখন হেডলাইন হয়ে দাঁড়াইছে এটা। তো এই নিউজ নিয়ে, এটা নিয়ে আপনার যে গুরুত্বটা যেটা হয়েছে, এটার আপনি যেটা বলেছেন যে ইকোনমিতে ইম্প্যাক্ট, আমি বলবো যে টাকার পরিমাণ যাই হোক, ইকোনমিতে ইম্প্যাক্ট হবে অবশ্যই। এটা বেশি কম যাই হোক হবে। সবচেয়ে বড় ইম্প্যাক্ট হবে সেটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, একটা সেন্ট্রাল ব্যাংক হিসেবে তার যে রিপুটেশনাল রিস্ক যেটা, এবং এটা ড্যামেজ হয়েছে, সেটাকে রিকভার করে এটার কষ্ট অনেক বেশি। তবে আমি যদি অন্য আরেকটা বিষয় দেখি এইভাবে, যে আপনি দেখেন 2010 সাল থেকে ক্যাপিটাল মার্কেটে খারাপ অবস্থা, তার পেছনে মানে সবাই যেটা বলছেন যে তার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল। এই যে বাজার পড়ে যাওয়া, এইভাবে যে পতন, এর পেছনে কেন্দ্রীয় ব্যাংকের হঠাৎ করে ফান্ড তুলে নেওয়ার কারণে হয়েছে। তারপর আপনি দেখেন ব্যাংকগুলোতে যে হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে বড় বড় স্ক্যামগুলো এখন ধরা পড়ছে, এবং সম্প্রতি যে কেন্দ্রীয় ব্যাংক নিজের ব্যাপারে যে বিষয়টা হলো, তাহলে কি পুরো এই মানি মার্কেটের যে সার্বিক চিত্র সেটি কি মানে একদম ভেঙে পড়েছে এরকম বলা চলে? বিজনেস বাই ডেফিনেশন ইজ এ রিস্ক। আপনি বিজনেস করলে আপনার রিস্ক আছে, সেটা গভর্নমেন্টেরই হোক, প্রাইভেট সেক্টরের হোক, রিস্ক উইল বি দেয়ার। সেটা কিন্তু সেখানে আপনি কতটুকু মিনিমাইজ করে চলে যাচ্ছেন সেটা হলো আপনার বিষয়।
এইখানে স্ক্যান্ডেলগুলা করার পিছনে যারা জড়িত আছে তারা তো বসে নেই, সবসময় তারা সচেষ্ট। সেক্ষেত্রে আপনার ইন্টারনাল প্রসেস দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেটরি মেজার দিয়ে কন্ট্রোল করতে হবে। এবং সেন্ট্রাল ব্যাংকে যেটা বলতেছেন যে সেন্ট্রাল ব্যাংক ইজ রেসপন্সিবল ফর শেয়ার মার্কেট, এটা এক্স্যাক্টলি এইভাবে বলা ঠিক হবে না। এই কারণে সেন্ট্রাল ওই সময় যে আমাদের দেশে এটা একটা পারসেপশনাল প্রবলেম আছে, সেটা হলো যে ব্রোকারেজ হাউস, এই মার্চেন্ট ব্যাংকগুলা এটা তো অনেকটা ইনভেস্টমেন্ট ব্যাংকিং। সেখানে একটা ব্যাংক যখন এই সমস্ত মার্কেটে দিবে, এটা 1933-তে আমেরিকাতে যে আপনার রিসিশন হয়েছে, মহামন্দা বলে এটাকে, প্রেসিডেন্ট রুজভেল্ট ওনার ইলেকশনের এজেন্ডা ছিল, তখন ইলেকশনের এজেন্ডা ছিল যে সেপারেশন অফ মার্চেন্ট ব্যাংকিং ফ্রম কমার্শিয়াল ব্যাংকিং। মানে মার্চেন্ট ব্যাংক আপনি করতে পারবেন, কিন্তু এটা লিমিটেড কোম্পানি করে, আলাদা কোম্পানি করে ওর মাধ্যমে করবেন। কিন্তু বাংলাদেশে যে এই স্ক্যান্ডেলটা যখন হয় 2010-এ, এটা সেপারেশন ছিল না। কমার্শিয়াল ব্যাংক ইটসেলফ দে ইউজ টু ডু ডিপোজিটারে মানি নিয়ে তারা একটা গ্যাম্বলিং বিজনেসে নামছে, সেটা কিন্তু ঠিক না। আমেরিকাতে 1933 সালে এটা আপনার সেপারেশনের জন্য ইলেকশনের এজেন্ডা প্রেসিডেন্ট রুজভেল্টের, পরবর্তীতে এটা কন্টিনিউড 1987 সাল পর্যন্ত এটা চলছে। পরে আবার অ্যালান গ্রিনস্প্যান যখন আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেমে আসে, তখন উনি আস্তে আস্তে আবার ওই যে জেপি মর্গান, আমেরিকাতে বাই দি টাইম আমি বলি যে 1913 সালে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক হয়েছে, এর আগে কিন্তু সেন্ট্রাল ব্যাংকই ছিল না। কিন্তু আপনি এই কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকাটা যেটা থাকার কথা, আপনি দেখেন ইনফ্লেশন কন্ট্রোলে রাখা, সেটি কিন্তু রেখেছে বা সেটি হচ্ছে, ইনফ্লেশন কিন্তু তেমন নেই। কিন্তু আপনি এখন সার্বিক যে বিষয়গুলো উঠে আসছে, ব্যাংকগুলোর ইন্টারনাল যে অবস্থা, সেটি এখনো সেভাবে না, প্রকাশ সেটা পাচ্ছে আপনি না। বলতে পারেন কিন্তু ব্যাংকের আপনার যে ক্যাপিটাল মার্কেট থেকে যেভাবে টাকাগুলো ক্যাপিটাল মার্কেটে ব্যাংকগুলো ঢোকালো, সেখানে কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থ হয়েছে। না, নিয়ম তখন কঠোর তো হতে। কেন্দ্রীয় আবার ব্যাংক একবারে তুলে নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক যেটা না, করেছে। আমি আসছি, আপনি আপনি যেটা বলছেন সংক্ষেপে যদি আমি বলেন। এটা আপনার কেন্দ্রীয় ব্যাংক, ওই যে বললাম যে সেপারেশনটা ছিল না, এই সেপারেশনটা তখন তারা বুঝতে পারে নাই, অথবা 1996-এর কাছে যান। 1996-এ যখন স্ক্যান্ডেল হয়, তখন কিন্তু আমাদের ব্যাংকগুলো জড়িত হয় নাই। ব্যাংক জড়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে আরও কিন্তু ব্যাপক ক্ষতি হতো, সেটা হয় নাই। পরবর্তীতে এটা বাংলাদেশে এক্সপিরিয়েন্স, নতুন শেয়ার মার্কেটে তারা এটা সম্বন্ধে অ্যাওয়ার ছিল না তারা, অথবা তারা প্রিডিক্ট করতে পারে নাই। এইটা যদি ওই মুহূর্তে যদি দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার নাম হচ্ছে বিকাশ বড়ুয়া। আমি জানতে চাচ্ছি যে 10 টাকা শেয়ার কিভাবে 10 টাকা নিচে 5 টাকা, 6 টাকা, 8 টাকা, এগুলো কিভাবে সরকারের অনুমতি দেয়, এবং সরকারের এটার কোনো পরিকল্পনা আছে কিনা পরিবর্তন করার? জি দর্শক, আপনার প্রশ্নটি আমরা ঠিক বুঝতে পারি না, তবে আপনি মনে হয় বলতে চেয়েছেন যে 10 টাকা শেয়ার কিভাবে 5 টাকা 6 টাকায় লেনদেন হয়। অনুমোদন তো আসলে 10 টাকাটা 5 টাকায় দেয়া হয় না। জি নাসির ভাই যদি এই কথা বলতেন, যে শেয়ার বাজারে যে অবস্থা, এখন অনেক শেয়ারই, ব্যাংকেরও অনেক শেয়ার ফেস ভ্যালুর নিচে। না, উনি যেটা বুঝতেছেন প্রশ্নটা আসলে ক্লিয়ার না। হ্যাঁ, প্রশ্নটা আসলে 10 টাকা শেয়ার অনেক, মানে ফেসবুকের শেয়ার অনেক এখন ফেসবুকের নিচে আসছে। মিউচুয়াল ফান্ডগুলো তো মোস্টলি ফেসবুকের নিচে, কিছু কিছু ব্যাংকও এখন ফেসবুকের নিচে, কিন্তু ব্যাংকের আর্নিং অত খারাপ না, ব্যাংকের আর্নিং খারাপ না। যেটা আমাদের আলোচক জামাল ভাই যেটা আলাপ করতেছিলেন, যেটা সেন্ট্রাল ব্যাংকের বর্তমান ইস্যুটা নিয়ে, যেটা আপনার ক্যাপিটাল মার্কেটে কোনো প্রভাব পড়বে কিনা, আপনি যেটা কোশ্চেনটা করছেন, আসলে এটা অর্থনীতির, যে কোনো দেশে সেন্ট্রাল ব্যাংক তার অর্থনীতির মূল ভূমিকা পালন করে। আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন, আজকে শুধু বাংলাদেশ ব্যাংক না, এই বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকগুলো, ওদের আজকে যে আপনার হ্যাকিংয়ের মাধ্যমে তাদের ক্রেডিট কার্ডের জালিয়াতি, এটিএম কার্ডের জালিয়াতি, তারপরে আপনার ফলসের জালিয়াতি, এই সমস্ত ইস্যুগুলো, এবং এর পরবর্তী সংযোজন হলো বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা জালিয়াতি। এইগুলো কিন্তু আমরা ক্যাপিটাল মার্কেটে কিন্তু 2010 সালেও দেখি না যে কারো শেয়ার কেউ নিয়ে গেছে। এখন শুধু ক্যাপিটাল মার্কেট নিয়ে, এখন মানুষ শুধু ক্যাপিটাল মার্কেট নিয়ে শঙ্কিত না, ক্যাপিটাল মার্কেটে তো অনেকদিন আস্থা সংকট চলতেছে, এখন টোটাল অর্থনীতি নিয়ে একটা সংকট।
আমার মনে হয় এই মুহূর্তে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঘটনা নিয়ে টোটাল অর্থনীতি নিয়ে আমাদের মনে হয় যে একটা সংকটের দিকে আমরা ধাবিত হচ্ছি। বিশেষ করে মানুষগুলো সাধারণ জনগণ স্তম্ভিত হয়ে গেছে। সাধারণ জনগণ মানে এটা ফাজেলড হয়ে গেছে যে আমি কেন আমার টাকাটা যদি ব্যাংকে রাখি, এখন আমার টাকাটা আদৌ ব্যাংকে নিরাপদ কিনা, এই কোশ্চেনটা কিন্তু আমার মতো নয়, সাধারণ একজন মানুষের মধ্যেও বিরাজ করে। এবং বিশেষ করে এখন ব্যাংকে ডিপোজিট করলে আমার ব্যাংকের টাকাটা অন্য কেউ হ্যাকিং করে নিয়ে যাবে কিনা, হ্যাঁ, আমার এটিএম কার্ডের মানে পাসওয়ার্ডটা অন্য কারোর কাছে চলে যাবে কিনা, এই একটা আতঙ্ক কাজ করতেছে। এই আতঙ্কের কারণে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর একটা আমার মনে হয় যে এটার একটা মন্দাভাব ব্যাংকিং সেক্টরের উপর দিয়ে যাবে। এবং পাশাপাশি ক্যাপিটাল মার্কেটে আপনি আসেন, আজকে অন্যান্য সূচক সরকার দাবি করতেছে, অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করলে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী সবগুলো সূচকই পজিটিভ সরকারের দাবি এবং স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী হয়। সেই অনুযায়ী আমাদের আজকে ক্যাপিটাল মার্কেটে যে এখানে মন্দার ভাব থাকার কথা না। আজকে যে কোশ্চেন করলেন যে ভদ্রলোক যে 10 টাকা শেয়ার 5 টাকাতে আসার কথা না, কিন্তু আমাদের আসলে আমরা কোথায় আমাদের যে একটা মানে ল্যাকিং রয়ে গেছে, এটা আমরা মনে হয় ফাইন্ড আউট করতে পারতেছি না, বা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি না। আমরা যে যার মতো করে বক্তৃতা দিয়ে যাচ্ছি বিভিন্ন ইস্যুতে, আমরা সমস্যার মূলে আমরা কখনো প্রবেশ করার চেষ্টা করি নাই। আমার মনে হয় যে আমাদেরকে সমস্যার মূলে প্রবেশ করতে হবে। আমি এর আগেও বলেছি, যখন শেয়ার বাজার নিয়ে কথা হচ্ছিল, আমাদের শেয়ার বাজারে অনাস্থার ইস্যুগুলো কী সেগুলোকে ডিফাইন করতে হবে। অনাস্থার ইস্যুগুলো যদি আমি ডিফাইন না করতে পারি, আমি আস্থাতে যাব কীভাবে? জি, এই জায়গায় ফিরবো আপনার কাছে। তাহিদ ভাই, আপনারা তো মার্চেন্ট ব্যাংকাররা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন বিনিয়োগকারীদের, তাদের পোর্টফোলিও ম্যানেজ করেন। এই মুহূর্তে কোনো বিনিয়োগকারী যদি আপনার কাছে এসে যদি বলে যে আমার পোর্টফোলিওতে এত শেয়ার ছিল বা বিক্রি করে দিয়েছি বা আমি নতুন ইনভেস্টমেন্টে যেতে যাচ্ছি, তো আমি কি শেয়ার কিনবো, আপনি মানে বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে বলতে পারবেন? মানে নাম না বললে যদি বলেন, মানে মার্কেটটা এমন হয়ে গেছে যে কোন শেয়ার কিনবে সেটাই বোঝাচ্ছে না। আমি সবসময় যেটা বলি, আপনার দেখেন এখন কিন্তু মানে ফান্ডামেন্টালি ভালো শেয়ারগুলো যদি প্রাইসের দিকে তাকান তাহলে অনেক লো প্রাইসে আছে। হ্যাঁ, আমি অনেকেরই রিসেন্টলি বলছি যে আপনারা এফডিআর এনক্যাশ করে, কোম্পানি নাম বলার দরকার নেই, এফডিআর এনক্যাশ করে যেগুলো 12 টাকা 13 টাকায় আছে ফান্ডামেন্টালি ওয়েল শেয়ার, এগুলোতে আপনারা ইনভেস্ট করেন। হ্যাঁ, আপনারা যে 28% 30% এখন ডিভিডেন্ড পাচ্ছেন, দেখবেন অনেকগুলো ডিভিডেন্ড ডিক্লারেশন দিচ্ছে 28% 30%, শেয়ারের প্রাইস 13 টাকা 14 টাকা 15 টাকা, কোনো শেয়ারের প্রাইস আছে 8 টাকা 9 টাকা। সো আপনি যদি ওই ক্যালকুলেশনটা করেন যে এফডিআর এর এখন আমি 6% 7% পাচ্ছি, আপনি এখানে একটা ডেফিনিট 17-18% এটা গেইন পাচ্ছেন। হ্যাঁ, তারপরে তো একটা ক্যাপিটাল গেইনের সম্ভাবনা আছেই। সো আমার মনে হয় এখন একটা ভালো সময় হচ্ছে, যারা মার্কেটে আসতে চান অথবা নতুন করে ইনভেস্ট করতে চান, ফান্ডামেন্টাল দেখে ভালো ডিভিডেন্ড দেয় এই শেয়ারগুলোতে ইনভেস্ট করলে রিটার্ন উড বি ভেরি ভেরি হাই। কিন্তু যারা বাজারে আছেন, ধরেন কোনো শেয়ার তার পোর্টফোলিওতে আছে, এটা ডিভিডেন্ড হয়তো খারাপ দিচ্ছে গত কয়েক বছর ধরে, আগে ভালো ছিল, এখন সেটার প্রাইসও কম, এবং এই পর্যায়ে বিক্রি করে অন্য শেয়ার কেনা ছাড়া তার উপায় নেই, সেক্ষেত্রে কি করবেন? আসলে আমি যেটা ফিল করি আপনার সামটাইমস, আমাদের ইনভেস্টমেন্ট কনসেপ্টটা শেয়ার মার্কেটে ইজ রং। হ্যাঁ, আমাদের ইনভেস্টমেন্টটা কি, আসলে ক্যাপিটাল গেইনটা কত। হ্যাঁ, আমরা আজকে একটা ইনভেস্ট করলাম, 3 দিন পরেই দেখতেছি এটার প্রাইস 5 টাকা বাড়লো কিনা, এক সপ্তাহ পরে চিন্তা করতেছি এটার প্রাইস 100 টাকা বাড়বে কিনা। হ্যাঁ, সো আমাদের কনসেপ্টটা আই থিঙ্ক ইজ টোটালি রং। মানে আমাদের ইনভেস্টমেন্টটা হওয়া উচিত কি, যে একটা আনন্যাচারাল। হ্যাঁ, এটা ভেরি আনন্যাচারাল, যে আমাদের কনসেপ্টটাই হয়ে গেছে যে হ্যাঁ 5 দিনে আমরা রিটার্ন নিয়ে আসবো। এবং আপনি যদি ইনস্টিটিউটের দিকে যান, ইভেন আমরা একসময় শেয়ার সেল করতাম না 2 টাকা 3 টাকা 5 টাকা প্রফিট, ইদানিং কিন্তু আমরাও করি, রিয়েলাইজ করি কি জন্য, কারণ প্রাইস থাকতেছে না। আমি দেখতেছি যে হ্যাঁ 5 টাকা প্রফিটে সেল করলে আবার 3 দিন পরে 5 টাকা কমে কিনতে পারতেছি। আমার মনে হয় এই প্র্যাকটিসটা আস্তে আস্তে চেঞ্জ করা উচিত, যে হ্যাঁ মানে মার্কেট হয়ে গেছে 3 ডেজ 4 ডেজ 5 ডেজ। মানে এটা চেঞ্জ কিভাবে হবে? ডিমান্ড তো সেভাবে নেই। ডিমান্ড ক্রিয়েট হবে যদি ইনস্টিটিউশন ইনভেস্টর আসে, লার্জার ইনস্টিটিউশন যখন পার্টিসিপেট করবে, ইনভেস্টমেন্টের সাইজটা বড়, সেটা কিভাবে করবে? এরকম বড় বিনিয়োগকারীদেরকে যদি অনাস্থা থাকে তাহলে আপনি কিভাবে? না, ওটা অনাস্থা তো থাকবেই। শেয়ার মার্কেটের ইউ আর ডিলিং উইথ দি আনসার্টেনিটি শেয়ার মার্কেটে, এবং এটা হলো বাজার অর্থনীতির একটা ধর্ম। আমার একটা জিনিস এটা কিন্তু বাজার অর্থনীতির ধর্ম, এটা আপনি চেঞ্জ করতে পারবো না। এবং সেখানে বাজার অর্থনীতি চালানোর জন্য বাজার অর্থনীতির লোক লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ফিল করি আপনার, ধরেন মার্চেন্ট ব্যাংকগুলো যারা আছে, মানে পেইড আপ ক্যাপিটালের দিকে নজর দেওয়া উচিত। আমাদের পেইড আপ ক্যাপিটাল কারো 25 কোটি, কারো 50 কোটি, সো এত স্মল অ্যামাউন্টের ক্যাপিটাল আপনি একটা মার্কেট ডেভেলপ কেমনে করবেন, যেটা মিনিমাম 400-500 কোটি হওয়া উচিত। কারণ আমাদের 57-58টা লাইসেন্স আছে মার্চেন্ট ব্যাংকের, যাদের ম্যাক্সিমামের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে অ্যারাউন্ড 25 করোড়। হ্যাঁ, আপনি এই ফান্ড দিয়ে আপনি কিভাবে একটা মার্কেট ডেভেলপ, এটা তো একটা লিজিং কোম্পানির
পেইড আপ ক্যাপিটাল থেকেও কম। রাশিদ ভাই, অনেকে বলে থাকেন যে মার্চেন্ট ব্যাংকগুলো মানে ডিপোজিট নিয়ে তারপরে সেটা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে যেতে পারে। যদি আপনার কাছেও এই ব্যাপারে আসবো, রাশিদ ভাই যদি সংক্ষেপে না, এটা আসলে মানে যেটা তাবিদ সাহেব যেটা কথাটা বললেন মার্চেন্ট ব্যাংকগুলোর ফিড আপ ক্যাপিটাল নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মার্কেট, আপনি মার্চেন্ট ব্যাংক হিসাবে কাজ করতেছেন, আপনাকে শব্দটাকে ডিফাইন করতে হবে। মার্চেন্ট ব্যাংক হিসাবে আপনি জেনারেল ব্যাংকিংও করতেছেন না, আপনি রিটেল ব্যাংকিং করতেছেন না, আপনি মার্চেন্টদের ব্যাংকার হিসাবে কাজ করতেছেন, মার্চেন্ট ব্যাংক। তো আপনি সেখানে আপনার ফিড আপ ক্যাপিটাল কত? আপনার একটা লিজিং কোম্পানির ফিড আপ ক্যাপিটাল এখন 100 কোটি টাকা। হ্যাঁ, Most একটা of them মার্চেন্ট 200 ব্যাংকের কোটি ফিড আপ টাকা, ক্যাপিটাল হলো 10 কোটি টাকা। তো এটা তো আপনার সামঞ্জস্য হলো না। একটা মার্চেন্ট ব্যাংকের, আমি আজকে অন্যান্য পৃথিবীর যে বড় বড় অর্থনীতির দেশগুলোতে দেখেন, সেখানে এক একটা মার্চেন্ট ব্যাংকের ফিড আপ ক্যাপিটাল মানে বাংলাদেশি মুদ্রায় কোনোটা 500 কোটি টাকার নিচে নেই। তো আমাদের এই সমস্ত বিবেচনায় আমরা মার্চেন্ট ব্যাংক লাইসেন্স চাইলো, লাইসেন্স দিয়ে দিলাম। আমি বিবেচনা করতেছি না যে এটা ফিউচার এফেক্টটা কি, এটা চিন্তা করতে হবে। ইভেন আপনি ব্যাংকের বরোয়িং এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিস। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আসতে পারে, হ্যাঁ ঠিক আছে, আজকে মার্চেন্ট ব্যাংক ফান্ড ক্রাইসিস, তারা ফিড আপ ক্যাপিটাল বাড়াতে পারতেছে না, ঠিক আছে, 10টা 5টা মার্চেন্ট ব্যাংক মিলে মার্চ করেন, মার্চ করে মার্জিংয়ে যেতে মার্চ হবে, করেন, আপনি লিস্টিং এর পারমিশন দিতে পারেন, লিস্টিং এর পারমিশন নিতে পারেন। জি, এই জায়গায় ফিরবো, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মীর আব্বাস আলী, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। এই সম্প্রতি সময় এই বিএসআরএম স্টিল এসএসসি ডিএসসির কাছে আরেকটি কোম্পানি যেরকম ওই বিএসআরএম রিলোডিং এর সাথে নাকি মার্চ করার জন্য, একীভূত করার জন্য হলে কি অনুমোদন চাইছে। যদি এসএসসি ডিএসসি এই অনুমোদনটা করে, সেমন সুযোগ সন্ধানী অনেক লিগে কোম্পানি আছে, যেরকম হলে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, তারা লিগে বলবে যে দুইটা লিগে বেক্সিমকো লিমিটেড দিয়ে একটা বেক্সিমকো ফার্মা দিয়ে একসাথে একীভূত করে লিগে করি, মার্চ করি। জি, আপনার প্রশ্নটি করুন, আপনার প্রশ্নটি করুন। মার্কেটের জন্য ক্ষতি হবে। জি জি, নাসিফ ভাই, এই ব্যাপারে যদি আপনার কোনো। আসলে এটার ব্যাপারে বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল নিয়ে এই ধরনের কোনো ইনফরমেশন আমার জানা নাই। তো এই ধরনের মার্জিং অতীতে অনেক হয়েছে, অনেক কোম্পানির এই ধরনের মার্জিং। আমার কাছেও কোনো ইনফরমেশন নেই। আমার কাছে ইনফরমেশন, আমি যেটা শুনছি যে ওরা অ্যানাউন্সমেন্ট ছিল আপনার একটা এটিএম এর একটা অ্যানাউন্সমেন্ট আছে যে বিএসআরএম আমি যেটা মনে করি এটা তো লিগ্যাল প্রসেস, এটা ওইটা legal করতে এবং process, দেশে অ্যালাউড প্রসেস। allowed সেটা যদি সে করতে চায় করবে, করলে সেই প্রপার ডিউ ডিলিজেন্স গুলো গুলো ফলো সেটা করে যদি করলে করে, তো problem কারোতে কিছু বলার নেই। জি, এই মার্চেন্ট ব্যাংকগুলোর পেইড আপের ব্যাপারে যেটা। মার্চেন্ট ব্যাংকগুলোর আপনার পেইড আপ ক্যাপিটাল দেখেন, আপনি পেইড আপ ক্যাপিটাল যদি যান, আপনার চিটাগংয়ের এবং বিভিন্ন ব্যাংকের যে বড়োয়ার আছে আমাদের দেশে, বড়োয়ারদের দেখবেন যে আপনার পেইড আপ, উনি 500,000 কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নিতেছে, উনার পেইড আপ ক্যাপিটাল হয়তো 50, 30, 40 কোটি টাকা। এই যে অবস্থা, ওনারা একটা রাইটলি একটা পয়েন্ট আউট করছেন যে মার্চেন্ট ব্যাংকগুলোর যে পেইড আপ ক্যাপিটাল যদি বেশি না হয়, 50টা মার্চেন্ট ব্যাংকও ধরেন 57টা বা 58টা, 57 মার্চেন্ট ব্যাংকে 50 কোটি টাকা বাড়ালো প্রায় 2700 কোটি টাকা হয়ে যায়। হ্যাঁ, আপনার সেখানে মিনিমাম এদের 100 থেকে স্টার্টিং বলেন, একটা টাইমলাইন দেন, এখন থেকে জুনের ভিতরে 100 কোটি টাকা করতে হবে, দেন ডিসেম্বরের ভিতরে আপনার 200 কোটি, এরকম একটা টাইমলাইন দেন, সবাই প্রিপেয়ার্ড হোক। যেমন ব্যাংকগুলোতে হয়েছে না, ব্যাংক তো একসময় আপনার এই যে আইএফএসসি ব্যাংক বলেন, এদের পেইড আপ ক্যাপিটাল কত ছিল? 20 কোটি টাকা, 8 কোটি টাকা, 10 কোটি টাকা দিয়ে ব্যাংক হয়েছে, এখন সেটা 400 কোটি টাকাতে হয়েছে। হ্যাঁ, 1000 কোটি টাকার উপরে ফিড আপ ক্যাপিটাল আছে। তার মানে কি আপনি বন্ড ইস্যু করে টাকা উঠাতে পারেন, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা যদি আপনার স্ট্রং না থাকে, আপনি আরেকজনকে সাপোর্ট দিবেন কিভাবে? তার মানে কি এই যে আপনি যদি বড় করে, ওই যেটা শুনলাম যে মার্চেন্ট ব্যাংক বড় করে যদি এসে আবার আরেকজনরে ইনভেস্ট করার জন্য ইন্সপায়ার করে, তাহলে হি ইজ অলসো, সেও তো লোনের মধ্যে আছে। সুতরাং সে তার যে এই টাকাটা, এটা কিন্তু ওখানে যখন টান দিবে, সে তো ওখানকার লোনের টাকা রিপে করতে হবে। তার মানে অলওয়েজ টেনশনের মধ্যে আছে। এটা তো ইজ নট এ স্টেবল। এই জায়গায় ফিরবো, একটু বিরতি নিচ্ছি। দর্শক, আজানে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তাহিদ ভাই,
বিনিয়োগে যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ এরকম থাকে, সেক্ষেত্রে যারা ব্যক্তি বিনিয়োগকারী আছেন তারা আসলে কি করবেন? তারা দেখা যাচ্ছে যে টপ 10-এ যে শেয়ারগুলো আছে কিংবা যে শেয়ারগুলো একটু বাড়ছে সেই শেয়ারগুলোতেই ইনভেস্টমেন্টে যাচ্ছে ও হাতের শেয়ারগুলো বিক্রি করে। দুটো ইফেক্ট হচ্ছে, একটা যেটা কমছে সেটা আরও বেশি কমছে, আর যেটা বাড়ছে সেটা আরও বেশি বাড়ছে। দেখা যাচ্ছে কিছুদিন পরে ওই যেটা বাড়ছে সেটার ব্যাপারে আবার বিভিন্ন ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে। তো আলটিমেটলি ব্যক্তি বিনিয়োগকারীরা তেমন মুনাফা আসলে পাচ্ছেন না। আসলে ওভারঅল আমরা যেটা অনেকদিন দিয়ে বলেছি আস্থার সংকট। সো আমার মনে হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি আগায় আসেন মার্কেট একটা স্টেবল করার ব্যাপারে, তাইলে মনে হয় আমার মার্কেটটা ভালো হওয়ার ব্যাপারে আমরা কিছু পজিটিভ মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন, দায়িত্বটা কে নিবে? আপনিও তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আপনি কি দায়িত্বটা পেলে আমার মনে হয় দায়িত্বটা বাংলাদেশ ব্যাংক বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, ওনারা আগে আসতে পারেন যে হ্যাঁ জিনিসটা কিভাবে স্টেবল করা যায়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথে বসে যে আসলে এই এখন কি জিনিসটা ট্রেডিং হয়ে গেছে, আপনার এভরি 3 ডেজে যাচ্ছে শেয়ার সেল করে লোকজন প্রফিট রিয়েলাইজ করে ফেলতেছে। সো আমার মনে হয় জিনিসটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে ওনাদেরও এই নলেজ দিতে হবে যে আসলে এই মার্কেটটা 3 দিনের জন্য না, মেইন রিটার্নটা কই থেকে হবে, আপনার ডিভিডেন্ড থেকে হবে। হ্যাঁ, কিন্তু আপনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বলছেন না 3 দিনের জন্য না। এখন ক্ষুদ্র বিনিয়োগকারী বা ব্যক্তি বিনিয়োগকারী যারা, তার দ্বারা যদি দেখে যে 3 দিন আমি মুনাফা পাচ্ছি না, সে কিন্তু লং টার্মে যাবে। এখন আপনার প্রাতিষ্ঠানিক যারা আছেন, ইনস্টিটিউশন, তাদের আচরণ যদি এরকম হয়, তারা তাদের কিছু করে না। আমার মনে হয় সমন্বয়ের দরকার আছে। আর যেটা আমি আপনাকে বললাম, নিউ ফান্ডের ইনজেক্ট দরকার এখানে। যদি ফান্ড ছাড়া আসলে কিছু করা সম্ভব না, ব্রোকার হাউস বলেন, মার্চেন্ট ব্যাংক বলেন, যারাই বলেন, নতুন ফান্ড যদি এখানে আসে তাহলে মার্কেট স্টেবল হবে। আদারওয়াইজ ইজ নট। ব্রোকারেজ হাউসগুলোর পিডিএফ ক্যাপিটাল কত এভারেজে? 5-7 কোটি 10 কোটি। এটা তাহলে কিভাবে আমাদের হাউজের কথা আমি বলতে পারি, আমাদের হাউজের কথা বলতে পারি। আমরা ধরেন প্রায় আমাদের 32 কোটি 50 লক্ষ টাকা আমাদের ফেড আপ ক্যাপিটাল। মানে আমি মনে করি যে টপ 5 ব্রোকারেজ হাউসের মধ্যে আমরা একটা ফেড আপ ক্যাপিটাল কনটেক্সটে। এত বড় সাইজের মার্কেটে 32 কোটি 50 লাখ, হ্যাঁ এত বড় সাইজ ফেড আপ। আপনার তো 132 কোটি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এই যে লিস্টেড হবেন কি করে আপনাদের এত ছোট পেইড আপ? আমাদের 32 কোটি 50 লক্ষ আমাদের ফেড আপ ক্যাপিটাল। আপনি দেখেন কয়টা ব্রোকারেজ হাউসের ক্যাপিটাল 10 কোটি টাকার উপরে আছে। কেউ তো লিস্টেড না। এটা মানে লিস্টিং এর ব্যাপারে তখন চিন্তা করলে আমাদের ফেড আপ ক্যাপিটাল ডেফিনেটলি আমরা বাড়াবো। এখন তো ফান্ড দরকার, আপনি তো এখন ফান্ড বাজারে নিয়ে আমরা এই বাজারে আমরা ধরেন আমাদের সংযোজন কবে আপনি দেখেন, যারা ফাউন্ডার মেম্বার তাদের ফেড আপ ক্যাপিটাল দেখেন। আচ্ছা, ব্রোকারেজ হাউস পেড আপ ক্যাপিটাল কত হলে আপনার লিস্টেড হতে পারবে? না, এরকম তো কোনো ইন জেনারেল যে গাইডলাইনটা আছে, আপনার মিনিমাম পেইড আপ 18 কোটি হতে হবে। 18 কোটি হতে হবে। হ্যাঁ, আপনি 12 কোটি তাইলে রেজ করতে পারবেন। এই মার্কেটের সাইজ অনুযায়ী এটা ডিসপ্রপোর্শনেট, এটা আরো হায়ার হওয়া উচিত। না, আমার এবং যেটা এসএসসি এটা নিয়ে কোনো রকমের গাইডলাইন না, নাই। কোনো রকম গাইডলাইন নাই। আরেকটা বিষয় আপনি দেখেন যে এই এখন মানে ডিমান্ড ক্রিয়েট করার জন্য নতুন নতুন ব্রাঞ্চের পারমিশন গুলো কিন্তু বন্ধ হচ্ছে। এবার সেই 2010-এর পরে 2টা না 3টা পারমিশন মনে হয় দিয়েছে, আমি যদি ভুল না করে থাকি। এরপরে কিন্তু আর কোনো না, অ্যাকচুয়ালি ব্রাঞ্চ খোলাটা যেটা, ব্রাঞ্চ খোলার থেকে আমার মনে হয় আন্ডার অটোমেটেড সিস্টেম ব্রাঞ্চের দরকার নেই। না, আমার মনে হয় এটা ব্রাঞ্চের দরকার নেই। আপনার জাস্ট একটা, আপনি যদি শেয়ার মার্কেটটাকে অটোমেটেড করেন, অটোমেটেড অনলাইন করতে পারেন, ইন দ্যাট সিচুয়েশন আপনি ইউ রিডিউস করেন। যেমন আমেরিকাতে কেন ব্যাংকের ব্রাঞ্চ সিস্টেম ব্যাংক নাই, তাদের অটোমেশনটা এট দি মাইনিউটেস্ট লেভেল। যেটা আপনার ডিএসসি ওপেন করছে আপনার মোবাইল। এই অটোমেশন যদি হয় তাহলে আপনি ওখানে যে একটা অফিস করবেন, অফিসের যে ক্যাপিটাল কস্ট সেটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ডিএসসি যেটা করেছে, আমি একটু তাহিদ ভাইয়ের কাছে আসতে চাই। ডিএসসি যেটা মোবাইল অ্যাপস যেটা করেছে, ওই দিন আপনার টপ ব্রোকারগুলো 1 ঘন্টা ট্রেড করতে পারেন নাই। আপনি একটা নতুন সার্ভিস দিচ্ছেন, তার জন্য আপনার এক্সিস্টিং সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াই? তাহলে আপনি কি সাপোর্ট না, দিচ্ছেন? তার মানে এটা তো ম্যানেজমেন্ট প্রবলেম। এটা তো ম্যানেজমেন্ট প্রবলেম। এটাতে আপনি ধরেন অল্টারনেট, আপনি যখন একটা নতুন সিস্টেমে আসবেন, ওল্ডার সিস্টেমটা আপনি রাখবেন, রাখিয়া প্যারালালি দুটাকে রানতে হবে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ইমপ্লিমেন্টেশন অফ দি অটোমেশন, এটা করার সময় এটার মধ্যে তো অনেক ধরনের আপনার এক একদিন অনেক দিন ট্রানজাকশন হয় না, আপনি এখানেই আপনি কমপ্লেন করেছেন। এটা হবে কেন? ইট ক্যান, ওয়ান শুড নট গিভ দিস অপরচুনিটি, বিকজ whenever it is a full proof system, এখানে কিন্তু লস আছে। যেমন সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের সুইপ কোড একটা কয়েকজন ব্যক্তির কাছে আছে, কনফিডেন্সিয়াল কয়েকজনের কাছে, এবং এটা যদি লিক হয় ওনাদের নলেজ তারা এটা লিক হওয়ার কোনো সুযোগ নেই। দিস মিনস তারা এই রিলায়েবিলিটিটা তাদেরকে মেনটেন করতে, এবং অটোমেশন সিস্টেমে নিয়ে যেটা ডিবেটটা হচ্ছে এখন, অটোমেশন সিস্টেম উইল রিডিউস কস্ট। ব্যাংকিং অটোমেশন যদি হয়, ফুল ব্যাংকিং অটোমেশন, জিডিপি গ্রোথ হবে 3.5%। এটা কিন্তু উইদাউট এনি আদার থিংস, জাস্ট অটোমেশন করলে এই ট্রানজাকশনটা মাল্টিপল আকারে হবে,
ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন যে বর্তমান যে সেটেলমেন্ট সিস্টেম, এই সেটেলমেন্টে 2-3 দিন লাগে না টাকা। তার মানে কি, এটা যদি আজকের দিনে রিয়েল টাইম সেটেলমেন্ট হতো, এই ট্রানজাকশন হতো মিনিমাম 8 থেকে 10 গুণ বেশি ভ্যালু। যদি 400 কোটি টাকা এখন হয়, দেখবেন যে এটা 1600 কোটি টাকা হতো, অথবা 4000 কোটি টাকা হতো, এরকম আপনার অটোমেটেড সিস্টেমে। কারণ একটা লোক একটা ট্রানজাকশন করে বসে থাকে যে তার টাকাটা ফেরত আসবে কখন, আবার 500-600 কোটি টাকার ট্রানজেকশন হলেই শেষের আধা ঘন্টায় যারা টপ ব্রোকার যারা, তারা ট্রেড করতে পারে না, সফটওয়্যার সাপোর্ট করে না। তো সফটওয়্যার শুড বি, এটা তো কিন্তু এই লাঞ্চার করা ব্যাপারে উচিত। নতুন সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট হওয়ার পরে এই সমস্যাটা এই সমস্যাটা, সমস্যাটা কিন্তু এই অনেকেই- ব্যাপারে এটা কোন ডিএসসি ধরনের- এই কোন ধরনের বলল সফটওয়্যার? এটা তাদের কাছে এরকম কোনো এগুলা তথ্য কোন নাই। ধরনের সফটওয়্যার? এটা কি সফটওয়্যারের প্রবলেম নাকি ওনাদের মেন্টাল প্রবলেম? কারণ ডিমিউচুয়ালাইজেশনের পরে ডিমিউচুয়ালাইজ স্টক এক্সচেঞ্জ ভালোভাবে অপারেট করুক, কর্পোরেট গভর্নেন্স ভালো মতন থাকুক, অথবা স্ট্র্যাটেজিক ইনভেস্টর যাদেরকে আনতে চান তারা যাতে না আসে এই স্টক মার্কেটের অবস্থা খারাপ থাকলে, এই জন্য ওনারা কিনতে পারবে, এই ধরনের কোনো ধান্দা আছে কিনা ওয়ান শুড লুক ইনটু। এই বিষয়টা আসলে ওয়ান শুড লুক ইনটু। এগুলো আসলে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের শুধু ক্যাপিটাল মার্কেট না, বাংলাদেশের মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, আদার্স মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আমার কাছে এখনও বাংলাদেশে বিগ লেকিং মনে হয় যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা ইন্টারনাল সিস্টেম ডেভেলপমেন্ট। আমি এর আগে বলেছি, আপনি যদি সিস্টেম ডেভেলপমেন্ট না করেন, সিস্টেমে যদি কোথাও আপনার ল্যাকিং থেকে যায়, তাহলে ওভারঅল আপনি Automatically এই ধরনের collapse আসবে। যেমন আপনাদের আপনি দেখেন এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয় 300 কোটি টাকা, আর চিটাগাং এ হয় 20 কোটি টাকা। তো চিটাগাং স্টক এক্সচেঞ্জ তো একটা ব্রোকারেজ হাউসের চেয়ে কম লেনদেন হয়, সো ওইটা ভ্যালুটা ওইরকম বিনিয়োগকারীদের কাছে নেই। কিন্তু তথ্য যখন নিতে যায় বিনিয়োগকারীরা, তখন ওই স্টক এক্সচেঞ্জে যেতে হয়, কারণ আপনার হাজার রকমের শেয়ার পার্সেন্টেজ যদি একটা উদাহরণ দেয়, শেয়ার পার্সেন্টেজ কার কত, হোল্ডিং কত, সেটা দেখতে গেলে আমার সিএসসি তে দেখতে হবে, ডিএসসি-টা সিএসসি ইনফরমেশন অনেক বেশি আপডেটেড। তাহলে যা ট্রেড হয় না স্মল এবং সিএসসি আন্ডারে ডিমিউচুয়ালাইজ সিস্টেম, সিএসসির দরকারও আছে কিনা, এটা মানে এটা আমার বিষয়, কোশ্চেন, মানে এত গবেষণার বাংলাদেশের মার্কেটটা এত হ্যাঁ, স্মল, আপনার হ্যাঁ, এখানে so দুইটা small। স্টক এক্সচেঞ্জের আদৌ দুই necessity স্টক আছে কিনা এক্সচেঞ্জের এটাও দরকার আছে আইবো কিনা, দাও। এটা নিয়েও চিন্তা ভাবনা করার দরকার আছে। না, কারণ এখানে আমার একটা কথা আছে। অটোমেটেড সিস্টেমে চতুর জায়গায় কোনো দরকার নাই। আপনি অটোমেটিক ট্রানজাকশন হবে অনলাইনে, ওখানে তার চিটাগাং স্টক এক্সচেঞ্জের হয়তো প্রয়োজনীয়তা থাকবে না এক সময়, দেখবেন এটা না, বাংলাদেশের অনলাইন ট্রানজাকশন যেটা বলতেছেন, কারণ আমাদের টেকনোলজি যে সাচ এ থিং, এটা উপরে পানি যেরকম উপরে থেকে নিচের দিকে নামে, টেকনোলজিও লাইক দ্যাট। আপনি এখান দিয়ে বাধা দেন, এদিক দিয়ে নামবে, এদিক দিয়ে বাধা দেন, ওই দিক দিয়ে নামবে, পানি নিচের দিকে নামবে। কিন্তু আলটিমেটলি টেকনোলজি উইল পেনিট্রেট, এবং আপনি স্টপ করার জন্য যত ধান্দাবাজি করেন করেন, এটা বেশি দিন রাখতে পারবেন না। টেকনোলজি উইল প্রিভেল, এবং টেকনোলজিক্যালি যদি ডিপেন্ড করেন, এটাকে যদি আপনি ডিপেন্ড করেন এবং সেটাকে সাপোর্ট দেন, তাহলে দেশের জন্য সার্বিকভাবে উন্নতি হবে। এটা কিন্তু সবাই বেনিফিটেড হবে, উইন উইন, এটা কারোর জন্য না। যেমন একটা ব্যাংককে যদি বলে, ব্যাংক ধরেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংকের সাথে পে অর্ডারে লেনদেন হয় না, হয় না। Each bank is a competitor to each other. At the same time, competition and cooperation goes together to make profit. Win-win. এটা win. এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আজকে যেটা ওয়ান ব্যাংক ইজ কম্পিটিটর টু দি অ্যানাদার্স ব্যাংক, ইচ আদার। তো সেম আমি মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেটে আপনার আগে যে ব্যাংকগুলো ছিল, এরপর অনেকগুলো নতুন ব্যাংকিং লাইসেন্স দিয়েছে, এটা টাইম আপনি দেখেন, কিন্তু পাশাপাশি প্রত্যেকটা ব্যাংকে নতুন করে তাদের ব্রাঞ্চের পারমিশন দিয়েছে। তো এখানে আনফেয়ার কম্পিটিশনটা হচ্ছে না, এখন ফেয়ার কম্পিটিশন। ঠিক আপনি দেখেন ব্রোকারেজ হাউসে আগে নতুন 12টা লাইসেন্স দিয়েছে, বা পরবর্তীতে আরও নতুন ব্রোকারেজ হাউস এসেছে। পুরোনোদের যদি 15টা ব্রাঞ্চ থাকে, 20টা ব্রাঞ্চ থাকে, 10টা ব্রাঞ্চ থাকে, নতুনদের যদি কোনো ব্রাঞ্চ না থাকে, এখানে কি ফেয়ার কম্পিটিশন হচ্ছে? আনফেয়ার কম্পিটিশন হচ্ছে। এই বিষয়টাই কি জামাল ভাই বলতে যাচ্ছেন, যে এই যে মানে আস্থা যে তৈরি করা, আস্থার সংকট যে আছে, এটা এই সব বিষয়গুলো এখন, মানে আমি আইপিও অনুমোদন দিচ্ছি, ভালো কোম্পানি আসছি, নতুন রুলস এন্ড রেগুলেশন করছি, দেখতে হবে দোজ হু আর এট দি টপ। এখানে হলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, জি, ওনারা ধরেন একটা প্যারেন্টস তার চিলড্রেনদেরকে কোনো সময় ডিসপ্যারিটি করে না, মানে তার সাথে ডিস্টিংশন করে না, এক বাচ্চা ছেলের সাথে মেয়ের সাথে, বা এক ছেলের সাথে আরেক ছেলের সাথে করে না। পাবলিকও তাই গভর্নমেন্টের চোখে তাদের চিলড্রেন, এবং যারা এটা চালায় তাদেরকে দেখতে হবে যে মানে আপনার একটা ফেয়ার ওয়েতে দেখতে হবে। রেগুলেটররাও কিন্তু যদি বায়াসড ওয়েতে দেখে, ইন দ্যাট কেস দেয়ার উইল বি প্রবলেম। রেগুলেটরের ক্ষেত্রে আপনাকে ইকুয়ালি দেখতে হবে, ইকুয়ালি দেখতে হবে। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয়,
সেই লেভেল প্লেয়িং ফিল্ড ফর এভরিবডি, এভরি সিটিজেন আপনাকে ক্রিয়েট করতে হবে। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী সবাইরই এই সুযোগ দেওয়ার কনস্টিটিউশনাল রাইট আছে। সেই ক্ষেত্রে আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনার কোনো ডিসক্রিমিনেশন না করে ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ডে ফেলে দেন কম্পিটিশন। ইট ইজ এ পার্ট অফ দি স্টক মার্কেট, ইজ এ পার্ট অফ দি ভেরি ক্রিটিক্যাল পার্ট অফ দি মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি ক্রিটিক্যাল কম্পোনেন্ট হিসাবে তার ম্যানেজমেন্টটা হইতে হবে যে আপনার ভেরি কেয়ারফুললি এবং জুডিশিয়াসলি এবং ফেয়ারলি। তাহলে আমি এটাই বুঝি না যে মানে নতুন ব্রাঞ্চ শেপের পারমিশন না দেওয়ার লজিকটা কি বিহাইন্ড ইট? এটা এখন বরং যদি এইটার লজিকটা মনে হয় এরকম, এটা আমরা যদি বাজার অর্থনীতির সবচেয়ে বড় ক্রিটিক্যাল হাতিয়ার হলো যে কি ক্যাপিটাল মার্কেট, কোনো ঝুঁকিপূর্ণ হাতিয়ার। এই ঝুঁকিটা হয়তো যেটা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা নিয়ন্ত্রণ সংস্থা হয়তো চিন্তা করতেছে, নতুন ব্রাঞ্চ দিলে নতুন বিনিয়োগকারীরা আসবে, তারা আবার ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তার মানে আপনি বাজারকে ভালো করতে চাচ্ছেন না, ভালো করতে চাচ্ছেন না, এটা তো মিন করতেছে। এখন আপনি দেখ এইটা আমরা আরো একটা প্রমাণ পাই এই যে নতুন ব্রাঞ্চের সাথে, যে কোনো শেয়ার বাড়লে যে তদন্ত হয়, তদন্ত একদম কমিটেড করে, কমলে কিন্তু হয় না। তার মানে মেসেজটা কি? অনেক প্রোগ্রামে বলছি আপনার যে এটা আমরা আমাদের আলোচনা, তার মানে কি আমাদের মেসেজটা কি? ব্রাঞ্চের পারমিশন দেয়া, এইটা ডিএসসি যেভাবে করে যে শেয়ারের প্রাইস বাড়লে তদন্ত কমিটি হয়, চিঠি ইস্যু করা হয়, শেয়ারের প্রাইস কমলেও সেম জিনিস করা উচিত। এগুলা যখন অটোমেশনটা হবে, ফুল অটোমেশন হবে, এই সমস্ত ডিসপ্যারিটিগুলো অনেক কমে না। তারপর আপনার এখন যে ওদের এক্সিস্টিং এবং নতুন ব্রাঞ্চ আপনার খোলার দরকার হবে না, আপনি খালি এজেন্ট রাখবেন একজন ওখানে, লাইন দিয়ে ওখান থেকে করবে, অটোমেটিক্যালি সেখান থেকে ট্রানজাকশন করবে মোবাইল থেকে। ব্রাঞ্চ তো পাচ্ছে না, মানে না, এখানে ব্রাঞ্চের দরকার নেই। আপনি যদি এটা অটোমেটেড করেন, মোবাইল থেকে ট্রানজাকশন করবে, মোবাইল থেকে অনলাইনে ট্রানজাকশন করবে না। কিন্তু এই সেটা মানে আমাদের একটা সমস্যা আছে, এটা আমাদের মোবাইল তো আমাদের ইন্টারনেট সিস্টেম তো এত স্ট্রং না। আপনি না, ইন্টারনেটে ওই ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি অনেক জায়গায় নেটওয়ার্ক পাবেন না, আপনি ট্রেড করবেন ক্যাপিটাল মার্কেটটা তো সবাই বুঝে না। এটা আপনি এই যে বিকাশের মতো টাকা লেনদেন আর ক্যাপিটাল মার্কেট তো এক না। এখন আপনাকে ওইখানে যদি আপনার প্রতিনিধি না থাকে, আপনি সে বিউ অ্যাকাউন্ট করবে কি করে? তো আপনাকে এই ব্রাঞ্চের পারমিশন আলটিমেটলি দিতেই হবে। সমস্যা আছে, একটা টেকনিক্যাল প্রবলেমে পড়লো, তখন কার কাছে যাবে আপনার? আমি একটা গ্রামে বসে তো আমি ঢাকা শহরে আসতে পারবো না যে ভাই আমার এটা ট্রেড করতে পারতেছি না এখন। হ্যাঁ, ওইটা একটা ইস্যু আছে আপনার। না, এটা তো লেভেল অফ এডুকেশন। এই যে স্টক মার্কেটে যারা বিজনেস করতেছেন, তাহলে কি আমরা বলতে পারি যে এই যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা আসলে মানে সবকিছু দেখছেন না? এই জিনিসগুলো তাদেরকে দেখতে হবে, মানে কমপ্লিট সিনারিও তাদেরকে দেখাতে লাগবে, অবশ্যই লাগবে। আমি যেটা ফিল করি আমাদের প্ল্যানিংটা হচ্ছে এই শর্ট টার্ম, 1 বছর 2 বছর 3 বছর। এটা লং টার্ম কি এফেক্টটা হবে এটাই দেখা হচ্ছে যে 20 বছর 25 বছর সিস্টেমটাকে উন্নত করার জন্য একটা অতি দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। সেটা শুধু আমাদের আছে ক্যাপিটাল মার্কেট, আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। আমাদের ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট সব জায়গায় আমি বললাম ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণের মূল যেটা এজেন্ডা, সেটা থেকে আমরা কিন্তু বের হয়ে চলে আসছি। আমরা কিন্তু আজকে ডিমিউচুয়ালাইজেশনের যে কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা যদি আমরা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে আপনি বলেন যে টেকনিক্যাল প্রবলেম, এই টেকনিক্যাল অনেক প্রবলেম সলভ হয়ে যায়। হ্যাঁ, ব্যবস্থাপনাটা আলাদা করার কারণ কি? ব্যবস্থাপনা উন্নতকরণ, ব্যবস্থাপনাকে যাতে ত্রুটিপূর্ণ না থাকে, ব্যবস্থা কি উন্নত হয়েছে? ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করা, হ্যাঁ হচ্ছে উন্নত, আস্তে আস্তে হচ্ছে, গ্র্যাজুয়ালি হচ্ছে, ওয়েতে আমরা এক্সপেক্ট করি সেই হিসাবে সেই ওয়েতে হচ্ছে না। আমরা যেটা করি, আমরা একটা জিনিস ইমপ্লিমেন্ট করি, তারপরে এটা ফিডব্যাকটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামান বলছি মতিঝিল থেকে। জি বলুন। আমাদের যে শেয়ার মার্কেটে 2010 সালে লুট হয়েছে, তারপরে হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, তারপরে এটিএম কার্ড থেকে জালিয়াতি হয়েছে, এখন বাংলাদেশ ব্যাংক থেকে হয়েছে, এখন কি শেয়ার মার্কেট থেকেও এইভাবে আরো জালিয়াতি শেয়ার নিয়ে যাওয়া বা টাকা নিয়ে যাওয়া এই ধরনের? আমরা তো খুব শঙ্কায় আছি যে পুরো দেশটাই কিছু টপ টু বটম মনে হয় যে চুরি করার জন্য, লুটপাট করার জন্য। জি দর্শক ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। তবে ক্যাপিটাল মার্কেট থেকে কারো শেয়ার কেউ নিয়ে গেছে, এটা আমরা কিন্তু এখন পর্যন্ত সেরকম শুনিনি, আর এটার সুযোগও আসলে নেই। সেই সুযোগও এক সময় ছিল, এরকমও ঘটনা ঘটছে, এরকম দুই একটা কেস আছে, বাট
এটা এখন বর্তমানে ওই সিস্টেম অনেক ডেভেলপমেন্ট হয়েছে, new system হ্যাঁ, এটা। এটা নতুন সিস্টেম, এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারি যে শেয়ারে এখানে হ্যাকিং বা শেয়ার জালিয়াতি ওই রকম সিস্টেমের কোনো কিছু করার বাংলাদেশের সম্ভব না এই মুহূর্তে। বা এখন নতুন যে সফটওয়্যার এসেছে, এই সফটওয়্যার মানে হয়তো কিছু কিছু সময় আমাদের ইন্টারনেটের স্লো থাকতে পারে, ইন্টারনেটের কারণে আদার্স অন্য ইস্যুতে থাকতে পারে, বাট এই সফটওয়্যার আসলে উন্নততর সফটওয়্যার। পৃথিবীর অনেক দেশে এই সফটওয়্যার ইউজ হচ্ছে। কিন্তু যেটা বললেন যে অন্যান্য সেক্টর যেভাবে হাতিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাকিং করে নিয়ে যাচ্ছে, শেয়ার মার্কেটে অ্যাটলিস্ট এই সম্ভাবনাটুকু খুবই কম। জি জামাল ভাই, এখন কি আপনারা সবাই বলে থাকেন, যারা ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট নিয়ে কথা বলেন, বলে থাকেন যে বাজার ক্যাপিটাল মার্কেট এখন পারফেক্ট টাইম ইনভেস্টমেন্টের জন্য। তো এইগুলো কি আসলে এখন বিনিয়োগকারীরা এটাই মনে করবেন যে এগুলো আসলে মুখের কথা, মানে এগুলো বললে কোনো কাজ হয় না? না না না, এটা আপনার হ্যাকিং, চুরি, ডাকাতি, এগুলো তো পৃথিবীর জন্ম থেকে পৃথিবী যেদিন শেষ হবে সেদিন পর্যন্ত চলবে। না, কিন্তু ক্যাপিটাল তার মার্কেটের ভিতরে যে অবস্থা, তার ভিতরে মানুষ তার সিস্টেমের মধ্যে দিয়ে এটাকে ওভারকাম করে অনেকে সেফ থাকতেছে, অনেকে সেফ থাকতে পারতেছেন না। আমাদের দেশে এখনকার যে প্রবলেমটা, বাংলাদেশে একটা গরিব দেশ ছিল, এটা এখন মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছে এবং আমাদের এখানে কোনো আইসিটির কোনো অ্যাপ্লিকেশন ছিল না। সেটা ডিজিটাল বাংলাদেশ স্লোগানের মধ্যে দিয়ে এই যে ডিজিটালাইজেশনের দিকে মুভ করছে, এটা ইয়াং জেনারেশন থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ, যে কারণে সব জায়গায় হচ্ছে। একটা নতুন সিস্টেম থেকে ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে যখন আপনি মাইগ্রেট করবেন, ইভেন আপনি একটা বাসা এক জায়গা থেকে মোহাম্মদপুর থেকে ধানমন্ডিতে ট্রান্সফার করলেন অথবা অন্য জায়গায় গেলেন, জিনিসপত্র কি সব ঠিক থাকে না। আপনাকে উই আর ইন ট্রানজিশন, আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা হতাশ হওয়ার কোনো কারণ আমি দেখি না। মানে সেটা কতদিন, না, কতদিন না, বেশি দিন লাগবে না, কন্টিনিউয়াস প্রসেস। আমাদেরকে ইন এ গ্রাজুয়াল ওয়ে উই আর মুভিং টুয়ার্ডস, কিন্তু আমাদেরকে কেয়ারফুলি, সিস্টেমেটিক্যালি, আমরা প্ল্যান্ড ওয়েতে স্টেপ বাই স্টেপ আমরা যেভাবে যাচ্ছি, সেই জিনিসগুলো যদি আরও মোর স্ক্রুটিনাইজড ওয়েতে হয়, প্রপার ওয়েতে হয়, সেটার জন্য ন্যাশনাল লেভেলে যে স্কিমগুলো, সেই স্কিমগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আইসিটির অ্যাপ্লিকেশন, এটা আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, দেখ মালয়েশিয়ান প্লেন অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ নিউজ, কিন্তু হয়তো ধরেন কত 10 বছর পরে 50 বছর পরে একটা হয়তো প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু হ্যাকিং ট্যাকিং যেগুলো আছে, এই জিনিসগুলা ভেরি এক্সপার্টিস জব, এরা সবসময় অনেক ফলো আপ করে। যেমন আপনি ধরেন এই যে ইয়েতে, একদম সংক্ষেপে এই যে আপনার একবার সোনালী ব্যাংকের ইয়ে করলো না, মানে রাস্তা করে তারপরে ওই বিল্ডিং ভেঙে তার ভিতর দিয়ে গেছে সুড়ঙ্গ করে, সে কতদিন পর ইনভেস্ট করছে আপনি দেখেন। বাংলাদেশ ব্যাংকের এটাও যদি করছে, ক্যালকাটাতে কিন্তু এটিএম মেশিন ভাঙতে না পারে পুরো মেশিনটাই নিয়ে চলে গেছে। এরকম কিন্তু মানে এটা থাকবে সমাজে, এগুলো থাকবেই। তারপর সেই লোকটা ঠিকই ধরা পড়ছে। কিন্তু আমাদের দেশে এখন যেভাবে যাচ্ছে, সেটা কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ একটা নতুন লেভেলের দিকে যাচ্ছে, এটা কিন্তু স্টপ করতে পারবে না কেউ, কারণ আশেপাশের দেশগুলো সবাই উন্নতি করছে। আশাবাদী হওয়ার অনেক আছে, আমাদের এখনো আশাবাদী হওয়ার মতো অনেক সুযোগ আছে আমাদের এখনো। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, ক্যাপিটাল মার্কেট একসময় স্টেবল হয়ে যাবে এবং এই ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনি গর্ব করার মতো একটা সময় আসবে। থাকবে। আমরা শেষ কমেন্ট যদি শুনতে চাই তাহিদ ভাই, এই যে বিনিয়োগকারীদেরকে আপনি কি মেসেজ দিবেন, তারা আসলে কোন শেয়ারে বিনিয়োগ করবে বা কোন শেয়ারগুলোর সাথে থাকবে? আমি যে মেসেজটা দিব, আপনারা ইনভেস্ট করেন এই মার্কেটে, ইটস এ গুড টাইম টু ইনভেস্ট, বাট ইনভেস্ট করবেন ফর ডিভিডেন্ড, নট ফর দ্য ক্যাপিটাল গেইন। হ্যাঁ, ক্যাপিটাল গেইন আপনি 3 4 5 বছর পরে দ্যাট উইল বি হিজ ক্যাপিটাল গেইন, লং টার্ম। কিন্তু আপনার মাথায় এটা থাকবে না যে না আমি 3 দিন পরে 5 দিন পরে 1 বছর পরে এই শেয়ারের প্রাইস ডাবল, মানে কেনার পরে 20% কমে গেলেও ইটস এ ভেরি গুড রিটার্ন। আপনার 28% 20% ডিভিডেন্ড যেগুলোতে পাচ্ছেন আপনি 12 টাকা 14 টাকা 15 টাকা শেয়ার কিনে। হ্যাঁ, ইভেন মিউচুয়াল ফান্ড অনেকে 6-7 টাকা শেয়ার কিনে 10% ইনস্টেড অফ 5% এফডিআর রেট, ইটস 5% এফডিআর। এবং এটা একটা হিউজ চান্স আছে আপনার ক্যাপিটাল গেইন আফটার 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স, যেটা তো মানে কেউ ইমাজিন করতেছেন এখন যে কতটুকু হইতে পারে যখন মার্কেটটা স্ট্রং হয়ে যাবে। এটা ওনারা জানবে কিভাবে? আমরা আশা করছি আমরা তো নাম বলতে পারি না, কিন্তু অনেক শেয়ারই মার্কেটে আছে যেগুলো তবে আমরা আশা করছি এই বিষয়টা ব্যক্তি বিনিয়োগকারীদের সাথে সাথে আপনারা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন তারাও বুঝবেন, যে কারণে বাজারটা হয়তো স্টেবল হবে। জামাল ভাই এবং নাসির ভাই,
থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। হ্যাঁ, দর্শক এখানে ধন্যবাদ। শেষ করছি। ব্যক্তি বিনিয়োগকারীদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়, আমরা আশা করছি সেগুলোর সাথে সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সচেতন হবেন, বাজারকে একটা সাপোর্ট দিবেন এবং আস্থা ফিরে আসবে। তাহলে এই বাজারে হয়তো নতুন করে ফান্ডও আসবে এবং বাজার স্বাভাবিক জায়গায় পৌঁছে যাবে। আগামীকালকে দেখা হচ্ছে অন্য অতিথিদের সাথে অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।